ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শিমুল মুসলিশ। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আলোচনার জন্য দুজন সম্মানিত অতিথি আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত হয়েছেন। তাদের সাথে পরিচিত হওয়ার আগে আপনাদের জানাতে চাই, এই পুরো অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনে ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার হচ্ছে। চলুন দর্শক, অতিথিদের সাথে পরিচিত হয়ে নেই। আমার ডানে আছেন শরীফুজ্জামান শরীফ, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি, এবং তার পাশে আছেন অ্যাক্টিভিস্ট, ইউথ লিডার ও রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার রাকিব আল হাসান। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আলোচনায় যাব তার আগে আপনাদের জানিয়ে চাই, আজ আমরা আলোচনা করব জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের জনসংযোগ কর্মসূচি ও সাম্প্রতিক বিষয় নিয়ে। এই বিষয়ে আলোচনা যাওয়ার আগে চলুন জেনে নিই বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান সংবাদ শিরোনাম। আগামী নির্বাচন নিরপেক্ষ হবে, ব্রিটিশ এমপি রূপা হককে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা। সংস্কারের ওপর নির্ভর করছে ভোটের তারিখ। ষড়যন্ত্র চক্রান্তের কাছে বিএনপি মাথা নত করবে না, ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। বিপ্লবের শহীদদের সাথে বেইমানি না করার আহ্বান জামায়াতের। 18,000 কোটি টাকার কক্সবাজার রেলপথে নেই প্রত্যাশিত আয়, প্রকল্প ব্যয় নিয়ে তদন্ত হচ্ছে, চলছে মাত্র 2টি ট্রেন। 31শে জানুয়ারি থেকে প্রথম পর্বে ইজতেমা করবে মাওলানা জুবায়েরপন্থীরা। যারা রক্ত ঝরিয়েছে তাদের ইজতেমার অধিকার নেই, দাবি মামুনুল হকের। এবং শীতে কাঁপছে উত্তরাঞ্চল, কাল থেকে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস। ঠান্ডাজনিত রোগে বেশি কাবু শিশু ও বয়স্করা, দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ। শিরোনাম দেখছিলাম, এবারে আলোচনায় ফিরতে চাই। আজ কথা বলবো জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের জনসংযোগ কর্মসূচি ও সাম্প্রতিক বিষয় নিয়ে। জনাব শরীফুজ্জামান শরীফ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। রাজনৈতিক দল করতে চাইলে ছাত্র প্রতিনিধিদের সরকার থেকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সরকারি থেকে দল গঠন আসলে কতটা যৌক্তিক হতে পারে? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচককে শুভেচ্ছা। আমাদের এই জনপদে যতগুলো রাজনৈতিক ঘটনা মানুষ এবং দেশ রাজনীতিকে স্পর্শ করেছে অথবা নাড়া দিয়েছে, তার একটা হচ্ছে জুলাই বিপ্লব। এই বিপ্লবের মধ্য থেকে আপনি 15 বছরের একটা দুঃশাসনকে চ্যালেঞ্জ জানিয়েছেন, অসংখ্য মানুষের আত্মদানের মধ্য দিয়ে সেই শাসনকে বিদায় করেছেন। এবং এই বিদায় করার জন্য এখানে মাল্টি স্টেক হোল্ডার ছিল, তার মধ্যে চ্যাম্পিয়ন রোল প্লে করেছে শেষ মুহূর্তে এসে, 15 বছরের শেষ দিকে এসে আমাদের বিপ্লবী ছাত্র সমাজ, যারা অসংখ্য নির্যাতন উপেক্ষা করে, প্রলোভন নানা কিছুকে উপেক্ষা করে তারা একটা সফল পরিসমাপ্তি ঘটিয়েছে এই গণঅভ্যুত্থানের। আমি এই গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডারদের মধ্যে যদি শ্রেণীবিন্যাস করি, আমি সবসময় আমাদের এই সমন্বয়কদের, এই ছাত্রদের, এই তরুণদেরকে সবার উপরে স্থান দেব। রাজনৈতিক দল গঠন করার স্বাভাবিক পদ্ধতি আছে এবং এই অধিকারটা সবার আছে, কিন্তু লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে তরুণদেরকে আমি সবার উপরে স্থান দিয়েছি, গত 5 মাসে তাদের নানাবিধ কর্মকাণ্ড, তাদের একটি অংশের নানাবিধ বক্তব্য, তৎপরতা সমাজে অনেকগুলো প্রশ্নের তৈরি করেছে। এবং কখনো কখনো মনে হয় যে তাদের কাছে জাতির যে প্রত্যাশা ছিল এই ধরনের একটা সাহসী গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের কাছে, এবং তাদের যে সম্ভাবনাগুলো ছিল জাতিকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে, আমি কোথাও কোথাও দেখতে পাই যে সেই জায়গাটায় অনেকটা তারা পিছিয়ে এসেছে। এবং এই পিছিয়ে আসার পেছনে একদিকে যেমন তাদের কতগুলো দোষ ত্রুটি আছে, সীমাবদ্ধতা আছে, একই সঙ্গে বাইরের থেকে কেউ কেউ তাদেরকে এই জায়গাটায় নিয়ে গেছে। আপনি গত কয়েক মাস ধরে দেখছেন যে যারা অভ্যুত্থানটির নেতৃত্ব দিল তারা কারা? তারা শিক্ষার্থী। এবং এই প্ল্যাটফর্মটার নাম কি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অর্থাৎ আমাদের শিক্ষাক্ষেত্রে যে বৈষম্যটা ছিল, শিক্ষার্থীরা চাকরি পাওয়ার ক্ষেত্রে যে বৈষম্যের শিকার হয়েছিল, তার বিরুদ্ধে লড়াইটা কিন্তু এই প্রথম লড়াইটা ছিল কিন্তু তার বিরুদ্ধে। অর্থাৎ শিক্ষার যে বৈষম্য, তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে একটা পর্যায়ে পরিস্থিতির কারণে এবং জাতীয় চাহিদাকে রেসপেক্ট করে তারা সেটি
রাজনৈতিক পট পরিবর্তনের দিকে নিয়ে গেছেন। শুরুটা হয়েছিল কিন্তু শিক্ষাক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে বৈষম্যের বিরুদ্ধে, এবং একটা পর্যায়ে যখন জাতি ডিমান্ড করেছে, প্রয়োজন হয়েছে, তখন তারা কিন্তু সেই আন্দোলনটাকে এক দফার দিকে নিয়ে গেছে। কিন্তু আমি গত 5 মাসে আমাদের শিক্ষাক্ষেত্রে যত ধরনের বৈষম্য আছে, এই বৈষম্য আমার প্রত্যাশা ছিল এই নেতৃত্ব অথবা এই প্ল্যাটফর্ম সেই বৈষম্যগুলোকেও অ্যাড্রেস করবে। আমি বিভিন্ন জায়গায় বলি যে আমাদের শিক্ষাক্ষেত্রে অসংখ্য সমস্যা আছে, এবং আপনি যে শিক্ষা, স্বাস্থ্য, অন্যান্য যে সেক্টরগুলো আছে তার মধ্যে শিক্ষাক্ষেত্রে বৈষম্যর মাত্রাটা অনেক বেশি। কেন? এই কারণে বেশি, এবং এটিকে আমি বেশি গুরুত্ব দিই এই জন্য যে শিক্ষাটা হচ্ছে একটা বিনিয়োগ, যে বিনিয়োগটা আপনি যদি করেন তাহলে অসংখ্য বছর, শত শত বছর তার ফিডব্যাকটা আসবে। সুতরাং আপনি কৃষির ক্ষেত্রে, আপনি অন্যান্য সেক্টরের তুলনায় শিক্ষার ক্ষেত্রে আপনার গুরুত্বটা বেশি দিতে হবে। কিন্তু গত 5 মাসে আমরা যে বিষয়গুলো দেখছি, যে প্রথম যে কাজটা ছিল গণ অভ্যুত্থানের পরে শিক্ষার্থীদেরকে ক্লাসে পাঠিয়ে দেওয়া, তাদেরকে পড়ার টেবিলে পাঠিয়ে দেওয়া। কারণ এই গণ অভ্যুত্থানে যে এত মানুষের যে রক্তক্ষয়, এত মানুষের প্রাণহানির ভেতর থেকে শিক্ষার্থীদের উপরে একটা মানসিক ট্রমা হয়ে গেছে তাদের উপরে। সুতরাং সেখান থেকে বের করে নিয়ে আসার জন্য প্রথম কাজটা ছিল তাদেরকে ক্লাসরুমে পাঠানো। কিন্তু আমি উদ্বেগের সাথে দেখছি গত 5 মাসে শিক্ষার্থীরা কোনোভাবেই ক্লাসে ফিরতে পারছে না। আপনি এর আগে দেখেছেন যে ঘটনাটি একেবারে অনাকাঙ্ক্ষিত, কিছু শিক্ষার্থী মিলে সচিবালয়ের 14 তলায় গিয়ে সেখানে শিক্ষা উপদেষ্টাকে একরকমের জিম্মি করে আটকে রেখে ইন্টারমিডিয়েট পরীক্ষাটা তারা বাতিল করিয়ে নিল। কিন্তু আপনি নিশ্চয়ই একমত হবেন, সেখানে যারা অংশগ্রহণ করেছিল তার থেকে কত গুণ বেশি, কয়েক হাজার গুণ বেশি শিক্ষার্থী তারা পরীক্ষাটা দিতে চেয়েছে। কিন্তু আমরা দেখলাম, এবং এই জায়গাটায় এই প্ল্যাটফর্মটার যে ধরনের প্রোঅ্যাক্টিভ রোল থাকার কথা ছিল সেটি আমি পাইনি। আমার এই ঘটনাগুলোতে তাদের প্রতি আমার যে প্রত্যাশার জায়গাটা, আমি দেখছি যে নানা জায়গায় আঘাতপ্রাপ্ত হচ্ছে। নতুন রাজনৈতিক দল গঠন করার কথা বলছেন। বাংলাদেশের কনস্টিটিউশন মেনে যে কেউ নতুন রাজনৈতিক দল করতে পারে। আমাদের এখানে অনেকগুলো নতুন, গত কয়েক বছরে অনেকগুলো নতুন রাজনৈতিক দল গড়ে উঠেছে। এটি একটা আমাদের কনস্টিটিউশনাল রাইট। তো এটি যে কেউ প্র্যাকটিস করতে পারে। কিন্তু আপনি যে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মটা কিন্তু একটা সার্বজনীন প্ল্যাটফর্ম ছিল। আপনি স্বীকার করবেন বা না করবেন, আমি স্বীকার করি বা না করি, এই প্ল্যাটফর্মে যখন ওই ব্যানারটা নিয়ে এগিয়েছে, বিএনপিপন্থী যুবক তরুণরা এর সাথে যুক্ত হয়েছে না? তার ছাত্ররা যুক্ত হয়েছে। এবি পার্টির যে ছাত্র সংগঠন তারা এর মধ্যে যুক্ত হয়েছে না? হয়েছে। আমার যে সিপিবির সাথে আমি যুক্ত, সিপিবির তরুণ কর্মীরা এটার মধ্যে যুক্ত হয়েছে না? হয়েছে। এবং আমাদের ছাত্র ইউনিয়নের একাধিক কর্মী এটা শহীদ হয়েছে এখানে। অর্থাৎ এই যে প্ল্যাটফর্মটার যে সার্বজনীনতা ছিল, যখন আপনি একটা নতুন রাজনৈতিক দলের সাথে যুক্ত হবেন অথবা নতুন একটা রাজনৈতিক দল গঠন করবেন, তখন আমি আবার বলি যে রাজনৈতিক দল গঠন করার অধিকার তাদের আছে। কিন্তু যখন এই কাজটি আপনি করতে যাবেন তখন আপনার যে সার্বজনীন গ্রহণযোগ্যতা সেটি কিন্তু থাকছে না। কেন? আপনি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের তাদের আদর্শ, তাদের আইডিওলজিকে ওন করে আপনি সেই দিকে যাচ্ছেন, যার সাথে অন্যদের একটা সম্পর্কের ঘাটতি হতে পারে। নতুন রাজনৈতিক দল স্বাভাবিক প্রক্রিয়া আপনি গঠন করতে পারেন, কিন্তু যদি এই দলটি গঠন করার ক্ষেত্রে আপনি রাষ্ট্রের কোনো প্রণোদনা নেন, রাষ্ট্রের কোনো সহযোগিতা নেন, স্বাভাবিকভাবে মানুষ এটি নিয়ে প্রশ্ন করবে। কেন প্রশ্ন করবে? প্রশ্ন করবে হচ্ছে যে অভ্যুত্থানের ভেতর থেকে সরকারটা গঠিত হয়েছে, বাংলাদেশের সমস্ত আওয়ামী লীগের বাইরে বা আওয়ামী লীগ ঘরানার গত 15 বছরের শাসনকেন্দ্রিক যে দলগুলো আছে তার বাইরে যারা আছে সবার এই সরকারটা ওই যে প্রান্তিক রিক্সাওয়ালা, যে রিক্সাওয়ালা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে স্যালুট দিয়ে ভাইরাল হয়েছিল মনে আছে? সেই রিক্সাওয়ালার যেমন এই সরকারটা, চা শ্রমিকের এই সরকারটা, আদিবাসীরও এই সরকার, যে শিশুটি মায়ের কোলে উঠে ঘুমিয়ে পড়ে শহীদ মিনারে গিয়েছিল, যে শিল্পীরা ছবি এঁকেছে, প্রত্যেকের এই সরকার। কিন্তু সেই সরকারের সুযোগ সুবিধা গ্রহণ করে আপনি যদি একটা নতুন রাজনৈতিক দল করতে চান, তাহলে
এর ভেতর থেকে সরকারের যে গ্রহণযোগ্যতা এটি যেমন প্রশ্নবিদ্ধ হবে, আবার সরকারের সুবিধাগুলোকে গ্রহণ করে আপনি যখন একটা নতুন রাজনৈতিক দল গঠন করবেন, আপনি স্বাভাবিক প্রক্রিয়া একটি দল গঠন করলে যে ধরনের বিতর্কমুক্ত থাকতে পারতেন, এই কাজটি যখন আপনি করবেন অবশ্যই এটি নিয়ে আপনাকে কেউ না কেউ প্রশ্ন করবে। এবং এই প্রক্রিয়ার দিকে আমরা সম্ভবত যাচ্ছি। এবং আমি এখনও মনে করি বৈষম্য বিরোধী ছাত্রদের সাম্প্রতিক কতগুলো কর্মকাণ্ড, যে কর্মকাণ্ডগুলো নানা ধরনের বিতর্ক তৈরি করছে, জাস্ট গত 2 দিন আগে ময়মনসিংহ ডিআইজি অফিসে যে ঘটনাটি ঘটেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এসেছে এবং মেইন স্ট্রিমের মিডিয়াও আজকে থেকে সেই নিউজটা করছে, এটি আমি তো এর সাথে ছাত্রলীগের কোনো পার্থক্য দেখি না, বরং কোনো কোনো জায়গায় আমি দেখি ছাত্রলীগের থেকে আমরা এক ধাপ এগিয়ে গেছি। কিন্তু এই তরুণদের কাছে আমাদের প্রত্যাশা, আমরা তাদের ক্রিটিকটা করছি, তাদেরকে আমরা প্রত্যাখ্যান করে ক্রিটিকটা করছি না, আমরা ক্রিটিক করছি তাদের প্রতি আমাদের যে স্বপ্ন ছিল, যে প্রত্যাশা ছিল। বাংলাদেশের পার্লামেন্টের সদস্য সংখ্যা হচ্ছে 300 জন, আর এই বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে 156 জন হচ্ছে সমন্বয়ক, অর্থাৎ আপনার টোটাল যে পার্লামেন্ট তার অর্ধেকের বেশি তরুণ আমরা এখান থেকে এই নেতৃত্ব আমাদেরকে দিতে পারতো। শরীফুজ্জামান শরীফ, আমি আপনার কাছে আবারও আসবো যে সেই স্বপ্নগুলো ভেঙে যাচ্ছে। আপনার কাছে আমি আবারও আসবো যে সরকারের থেকে আসলে দল গঠন করা যায় না, যদি করা যায় তাহলে সেক্ষেত্রে কি প্রক্রিয়া হবে সবকিছু আপনার কাছে জানবো। কিন্তু এখন একটু জনাব রাকিব আল হাসান আপনার কাছে যেতে চাই। সরকার ঘোষণাপত্রের ব্যাপারে এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি নেয়নি, এটা সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন। তারা 15 জানুয়ারির একটা সময় বেঁধে দিয়েছিল আমরা জানি, সেক্ষেত্রে আজ মাত্র 4 দিন শেষ হলো। এর মধ্যেই আসলে এই কর্মসূচি ঘোষণা করা, এটা মানে এত দ্রুত এই কর্মসূচি নেওয়াটা মানে কিভাবে বলবেন, যেহেতু আপনি রাজনৈতিক বিশ্লেষক, আপনার মতটা জানতে চাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমার সাথে শরীফ ভাই আছেন, শরীফ ভাইকেও ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। দর্শক শ্রোতা এবং বৈশাখী টিভির সকল কলাকুশলীকেও আমার শুভেচ্ছা জানাই। দেখুন, আসলে তারা যে ঘোষণাপত্রটি ঘোষণা দিয়েছিল এবং যে টাইম ফ্রেম দিয়েছিল 15 জানুয়ারি, তারও আগে থেকে তারা আজকে ঘোষণা দিয়েছে, তারা সম্ভবত 6 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত 5 দিনের একটি কর্মসূচি ঘোষণা করেছে। আমি জিনিসগুলো শুনতে খুব খারাপ শোনাবে, কিন্তু আমি একটু বলতে চাই। সেটি হচ্ছে কি, আসলে আমাদের এই ছাত্রদেরকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আরেকটি দল তাদের জাতীয় নাগরিক কমিটি, দুটি পরম্পরা একসাথে ওরা কাজ করছে এবং তাদের যে দৃশ্যমান যে ব্যর্থতা, আমি তাদের ব্যর্থতাই বলবো, সেই দৃশ্যমান ব্যর্থতা ঢাকার জন্য তারা কন্টিনিউয়াসলি তারা হচ্ছে কি এই গভর্নমেন্টকে চাপ দিচ্ছে। আরেকটি চাপ দেওয়ার মূল কারণ হচ্ছে কি, আমি ব্যর্থতার প্রসঙ্গে পরে আসছি, আরেকটি চাপ দেওয়ার তার মূল কারণ হচ্ছে কি, তাদের বিরুদ্ধে শরীফ ভাই বলছিলেন যে রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা থেকে, বিভিন্ন বাহিনী, এজেন্সি কিংবা কারো পৃষ্ঠপোষকতা থেকে, কারো ফান্ডিং হয়ে রাজনৈতিক দল গঠন করাটা, সেটা জনগণের কতটুকু আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এবং শেষ পর্যন্ত তারা বিতর্ক থাকতে পারবে কিনা, সেটি একটি বড় প্রশ্নের দাবিদার রাখে। তো সে জায়গা থেকে আসলে তাদেরকে যে অভিযোগটি তাদেরকে করা হচ্ছিল, কিংস পার্টির আদলে যে তাদের বিরুদ্ধে যে অভিযোগটি করা হচ্ছিল এবং তারা মুখে স্বীকার না করতে চাইলেও আলটিমেটলি দিন শেষে কিন্তু এটা আসলে কিংস পার্টির দিকে যাচ্ছে। তো যেহেতু তাদেরকে কিংস পার্টি না বলা হয়, সেজন্য তারা এই সরকারের উপরে প্রেশার ক্রিয়েট করে এক ধরনের শ্যাডো জিনিস তারা ক্রিয়েট করার চেষ্টা করতেছে, যেটা আসলে একটা বাবলিং জিনিস। তো সেই বাবলিং জিনিসের কাছ থেকে তারা আসলে মূলত এই সরকারকে একটা প্রেশারিং দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি, তাদের কেন তর্স হয়েছে না। আপনি বলছিলেন যে 15 তারিখে তারা একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, আজকে মাত্র 4 তারিখ গেল, পাঁচটা আরও প্রায় 10-11 দিন বাকি রয়েছে। তো সেই 10-11 দিন বাকি রয়ে একটা জিনিস, সেই জুলাই তো কারো বাপের সম্পত্তি না। আমরা যদি সেই শেখ হাসিনার আমলের মতো বলতে চাই, মুক্তিযুদ্ধ কারো বাপের সম্পত্তি না। শেখ হাসিনা করেছিল কি, শেখ হাসিনা এটিকে একেবারেই পারিবারিক সম্পত্তি বানিয়েছিল। তো একই রকম এই জুলাই তো গণঅভ্যুত্থান কারো ব্যক্তিগত সম্পত্তি না, কোনো একটি নির্দিষ্ট স্টেক হোল্ডার বা নির্দিষ্ট গোষ্ঠীর একত্র সম্পত্তি না। এটা তো পুরো বাংলাদেশের আপামর মানুষের পার্টিসিপেশন ছিল, একটা আপরাইজিং মুভমেন্ট, যেটাকে আমরা গণঅভ্যুত্থান বলি। তো সেই জায়গা থেকে কেন তারা এটাতে খুব ব্যক্তিগত প্রপার্টিজ হিসেবে তারা নিয়ে নিচ্ছিল। তো সেই জায়গা থেকে তাদের 3টি ব্যর্থতা আমি উল্লেখ করি। সেটা হচ্ছে কি, তারা একটা সময় তারা চেয়েছিল যে রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করার জন্য, তো সেই যে তারা চুপ্পুকে অপসারণ করতে পারেনি, 1 নম্বর ব্যর্থতা। 2 নম্বর ব্যর্থতা যদি বলেন, একজন উপদেষ্টা, সংস্কৃতি উপদেষ্টা জনাব মোস্তফা সরোয়ার ফারুকী তারা পদত্যাগ চেয়েছিল, সেটিও তারা পারেনি। তৃতীয়ত তারা চেয়েছিল জাতীয় সরকার গঠনের মডেল দিয়ে যাওয়া। 4 নম্বর চেয়েছিল তারা একটা বিপ্লবী সরকার গঠন করতে যাওয়া। এবং তাদের যে কোনো এই ব্যর্থতার দিকে তারা ধাবিত হচ্ছে এবং জনগণ থেকে তারা যে কানেক্ট করতে পারছে না, পিপল থেকে তারা ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, তারা সেটা বুঝতে পেরেছিল কিনা আমি জানি না, এখন হয়তো একটু কিছুটা অনুধাবন করতে পারছিল। তো সেই অনুধাবন করার পরিপ্রেক্ষিতে তখন তারা দেখতেছে যে তাদের সামনের পথটা খুব বেশি মসৃণ দিতে যাচ্ছে না, ক্রমান্বয়ে অনেক বিতর্ক তাদের সাথে জড়িয়ে যাচ্ছে এবং এই বিতর্ক জড়িয়ে পাশাপাশি তাদের ক্রেডিবিলিটি দিন দিন লস হচ্ছে এবং এই ক্রেডিবিলিটি লসের কারণে তারা নিজেদেরকে পেশা কিট গ্রুপ করার জন্য তারা ক্রমান্বয়ে পেশা দিয়ে যাচ্ছে এবং
সেই পরিপ্রেক্ষিতে তারা আজকের এই ঘোষণাটা দিয়েছে, যেটা আমার ইন্টারপ্রিটেশন বা আমার অ্যানালিসিস বলে। আরেকটি জিনিস হচ্ছে কি, তারা যে রাজনীতি দলটি গঠন করতে চাচ্ছে, রাজনীতি দল ওয়েলকাম। যেহেতু বাংলাদেশে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের এই চোর চাম্মারা অনেক বছর বাংলাদেশের রাজনীতি থেকে ইনভ্যালিড হয়ে গেছে, আমি আশা করব চিরস্থায়ী বন্ধ অবস্থার মতো তারা এখান থেকে ইনভ্যালিড হয়ে যাবে। তো যেহেতু আমাদের রাজনীতির একটা বিশাল একটা ভ্যাকিউম, একটা শূন্যতা তৈরি হয়েছে, তো সেই শূন্যতা যদি আমাদের এই তরুণ থেকে, কিছুক্ষণ শরীফ ভাই বলছিলেন যে 158 জন কেন্দ্রীয় সমন্বয় থেকে যদি আমরা 1/3 পেতাম, তাহলে আমরা মোর দেন 50 আমরা এখান থেকে আমাদের ন্যাশনাল লিডার পেতাম। কিন্তু দিন শেষে আমরা পাবো কিনা আমরা জানি না। তো সে জায়গা থেকে তখন এই রাজনৈতিক শূন্যতাটা কিন্তু তাদের দেওয়া শূন্যতার ফিল আপ হওয়ার জন্য একটা বড় সম্ভাবনা ছিল এবং সেই পসিবিলিটি ছিল, কিন্তু সেই পসিবিলিটিটা আমি জানি না দিন শেষে তারা কতটুকু ফিল আপ করতে পারবে। এবং আপনি যদি রাজনৈতিক দল গঠন করার প্রক্রিয়া বলেন, আমি শুরু থেকেই বলে আসছিলাম, যখন আপনি এই বিপ্লবী কিংবা 5ই আগস্টের পরে 8 তারিখে যখন সরকার গঠন হলো, তখন এই সরকার গঠনে আমি কে কীভাবে না আমি জানি না, কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে এই সরকারের পার্টিসিপেশনে এই তরুণদেরকে এখানে উপদেষ্টা প্যানেলে যোগ করাটা কোনোভাবেই উচিত হয়নি। যদি তারা সেখানে, আপনি সরকারও থাকবেন আবার সরকার বাইরেও থাকবেন, তো দিন শেষে এটা আসলে দ্বিচারিতার প্রকাশ করে। কারণ হচ্ছে কি, আলটিমেটলি যারা উপদেষ্টা হিসেবে এখানে গেছে আরেকজন আছে, জনাব মাহফুজ আলম, তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা, প্রথমে বিশেষ সহকারী ছিল, এখন পূর্ণাঙ্গ উপদেষ্টা করা হয়েছে। তো আপনি এখানেও থাকবেন ওখানেও থাকবেন, তো দিন শেষে এগুলো আসলে জনগণের কাছে ভুল বার্তা দেয় আর কি। আপনি যখন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে যাবেন, তখন হচ্ছে কি জনগণের সাথে আপনি পিপল টু পিপল ডিসকানেক্টেড হয়ে যায়। কারণ হচ্ছে কি, আপনি সরকারও থাকবেন আবার ওখানেও থাকবেন, আবার সরকারি যেরকম রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়ে আপনি এটা গ্রহণ করবেন, কারণ জনগণের ট্যাক্সের টাকা জনগণ এইসব হিসাব যেতে চায়। আপনি দেখেন হাসিনার আমলে কিন্তু প্রত্যেকটা জিনিস নিয়ে বিতর্ক হচ্ছিল। আপনি দেখেন এই অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা, তিনি কম্বল বিতরণ করতে যাবেন, জনাব আসিফ মাহমুদ, তিনি কম্বল বিতরণ করতে যাবেন, কিন্তু তিনি হেলিকপ্টারে 6 দিনে 28টা জেলা ভ্রমণ করার পরিকল্পনা নিয়েছেন। এরকম খায়েশ তার মধ্যে যাচ্ছে কেন? তো সে জায়গা থেকে আমি যদি বলতে চাই, তাদের এই রাজনৈতিক দল প্রক্রিয়া গঠনের এখনও তাদের মধ্যে সময় আছে। আমি চাইবো যে তারা যেন একটি খুব সুন্দর প্রসেসে তারা রাজনৈতিক দল গঠন করে এবং আমাদের যে জনগণের আকাঙ্ক্ষা, আমাদের 3.5 কোটি নতুন ভোটার, আমাদের 84 লক্ষ গ্রাজুয়েট বেকার রয়েছে, তো আমাদের এই জনগণের পালস বোঝার এবং আমাদের এই, আপনি যদি জ্যাডজি জেনারেশন বলেন, সেই জনগণের এই জেনারেশনের পালস বোঝার জন্য কিংবা আমাদের এই রাজনীতির শূন্যতার জন্য আমরা নতুন নেতৃত্বকে আমরা ওয়েলকাম জানাই। কিন্তু সেটা কোন প্রক্রিয়া হচ্ছে এবং কাদের দ্বারা হচ্ছে, কিংবা কোনো ফান্ডিং দ্বারা হচ্ছে কিনা, কোনো এজেন্সির কলকাঠিনি দ্বারা হচ্ছে কিনা, কিংবা কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থ চরিতার্থ করার জন্য হচ্ছে কিনা, সেটা ব্যাপারে তাদেরকেও আসলে সচেতন থাকা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। আচ্ছা, জনাব শরীফুজ্জামান শরীফ, রাকিব আল হাসান যেমন বলছিল যে চারপাশ থেকে বিভিন্ন রকম আসলে কর্মসূচির মাধ্যমে সরকারকে একটা চাপে ফেলার একটা চেষ্টা, বা আমরা যদি এইভাবে যদি আরেকটু স্পেসিফিকলি বলি, এই যে সরকারকে ঘোষণাপত্র প্রকাশের একটা সময় বেঁধে দেয়া এবং তারপরে হচ্ছে এই 5 দিনের একটা কর্মসূচি, এই সব কিছু মিলিয়ে সরকারকে আসলে একটা বাড়তি চাপ অনুভব করবে কিনা, বা সেই চাপটা আসলে দেয়া হচ্ছে কিনা? প্রথমত আমি যেটা দেখতে পাচ্ছি, এই সরকারের সাথে তাদের একটা সংযোগ আছে, এই সরকারে তাদের প্রতিনিধিরা আছে, সমন্বয়করা আছে। সুতরাং এই সরকার কিন্তু তাদের সরকার। এখন রাজনীতিতে নানা কৌশল থাকতে পারে, অবস্থা এবং অবস্থানের প্রেক্ষিতে নিজেদের সম্মান রক্ষা করার জন্য অনেক সময় রাজনীতিতে কতগুলো নাটকীয় ঘটনাও ঘটানো হয়। আমি তোমাকে ধাওয়া দেবো, তুমি দৌড় দিবা, আমি আস্তে আস্তে দৌড়াবো, তোমাকে ধরবো না, অর্থাৎ দুজনই দৌড়াবো। তো এরা, আমার ধারণা এদের পারস্পরিক সংযোগগুলো আছে। এদের যে বৈঠক হয়েছিল গত কয়েকদিন আগে, যেখান থেকে মার্চ ফর ইউনিটি কর্মসূচি দেওয়া হয়েছিল, সেই বৈঠকে কিন্তু সরকারের একাধিক উপদেষ্টা উপস্থিত ছিলেন। তার অর্থ হচ্ছে যে তারা যে কর্মসূচিগুলো দিচ্ছে, সেই কর্মসূচিতে সরকার কিন্তু এর বাইরে বিষয়টি সেরকমের না। তারা যেহেতু সরকারের উপদেষ্টাদের একটা অংশ এর নেতৃত্বে আছে, সেই কারণে এই কর্মসূচিটা আবার সরকার থেকে বিচ্ছিন্ন তাও না। আমার সঙ্গের যে আলোচক তিনি যেটা বলেছেন, আমি এটিকে উড়িয়ে দিচ্ছি না, যে হয়তো কৌশলগত কারণে নিজেদের ইমেজ ধরে রাখার জন্য হঠাৎ করে আমি কখনো কখনো বিপ্লবী হয়ে উঠব, সরকারের সমালোচনা করব, যাতে আমার ইমেজটা ধরে রাখা যায়। কারণ আপনি স্বীকার করবেন নিশ্চয়ই, নানা কারণে সরকারের ইমেজ ক্রমশই কমছে। এটি কেবলমাত্র রাষ্ট্র পরিচালনার ব্যর্থতা শুধু না, মানুষের জীবনের সংকটগুলো সরকার অ্যাড্রেস করতে পারছে না। আপনি এই মুহূর্তে ঢাকার মোহাম্মদপুরের মানুষের কাছে যদি জিজ্ঞেস করেন তিনি কি চান, তার প্রথম চাওয়াটা হচ্ছে তিনি নিরাপত্তা চান। রাত 8টার পরে মোহাম্মদপুর থেকে মানুষ না পারলে ঘর থেকে বের হয় না, এবং 8টার মধ্যে ঘরের মধ্যে যেতে দিনের বেলা পর্যন্ত সিকিউর না। রাজধানীর প্রাণকেন্দ্র মোহাম্মদপুর, আপনি 5 মাসে সেই ব্যবস্থাটা করতে পারেননি। রাইফেলস স্কোয়ারে
আপনার সীমান্ত স্কোয়ার নামে যেটি পরিচিত, দিনের বেলায় সেখানে ডাকাতি হচ্ছে শুক্রবার বেলা 11টার সময়। অর্থাৎ দেশের আইন শৃঙ্খলা অবস্থাটা কি, এই জায়গা থেকে কখনো কখনো মানুষের দৃষ্টিভঙ্গিটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা আছে। আপনি গত কয়েকদিন ধরে দেখছেন যে একের পর এক ইস্যু তিনি বলেছেন। প্রথমত হচ্ছে রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে হবে। আমি এখানে একটা শব্দের ব্যাপারে আমি আমার কথাটা বলছি। আমরা কিন্তু কথায় কথায় বলছি চুপ্পু, তিনি কিন্তু একজন সিনিয়র সিটিজেন, তিনি রাষ্ট্রপতি না হন, মানে মিনিমাম যে রেসপেক্টটুকু আমরা কিন্তু তার উপরে দেখাতে পারছি না। আমাদের এই যে ছাত্র নেতারা, তাদের কাছ থেকে আমাদের তরুণ প্রজন্মের অনেক কিছু শেখার আছে, কিন্তু আমরা সেটি কিন্তু দেখাচ্ছি না, সেই রেসপেক্টটুকু। দ্বিতীয় জায়গাটা হচ্ছে, আপনি খেয়াল করছেন গত কয়েকদিন আগে কি আলোচনা, তারা যেখানেই যাচ্ছে তাদের গাড়িতে কেউ ধাক্কা দিচ্ছে এবং ধাক্কা দিয়ে তাদেরকে হত্যা করার চেষ্টা করছে। এটি নিয়ে একটা সারা দেশে একটা তোলপাড় হলো না কয়েকদিন, খেলাছে বিভিন্ন জায়গায়। এবং আমি যতটুকু জানি গরিব 2জন ট্রাক চালককে কিন্তু এখনো তারা জেলে আছে কক্সবাজার থেকে আসার পথে। কিন্তু সেই দুর্ঘটনা নিয়ে কিন্তু নানা প্রশ্ন আছে, যে রং সাইড থেকে কার গাড়ি এসেছিল, গাড়ির যে পাশে আঘাত লেগেছে সেই পাশে, তারপরে যাত্রাবাড়িতে, সেখানে কয়েকদিন পর গত 2 দিন ধরে আমরা দেখলাম ফেসবুক আইডি হ্যাক হয়েছে। অর্থাৎ একের পর এক ইস্যু আপনি ক্রিয়েট করে একটা সবসময় একটা উত্তেজনাকর অবস্থা তৈরি করে রাখছেন। আমি বলতে চাই যে এই অবস্থায় আমাদের তরুণরা, আমরা তো রাজনীতি করেছি, মিছিল মিটিং করেছি, একদিন মিছিল করলে 6 ঘন্টা 7 ঘন্টা মাথার মধ্যে আর কিছু থাকে না। গত পরশুদিন দেখলাম রাত 2টার সময় হ্যান্ড মাইক নিয়ে ভিসির বাড়ির সামনে মিছিল হচ্ছে, ডাকসু নির্বাচন চাই। আরে বাবা, রাত 2টার সময় মিছিল করতে হবে কেন? তোমার কি সকালবেলা করা যাবে না? মানে এই যে ঘটনাগুলো আমি দেখতে পাচ্ছি যে তাদের সবসময় একটা প্রবণতা হচ্ছে আলোচনার মধ্যে থাকা, একটা টেনশন ক্রিয়েট করে রাখা, এবং এই কাজগুলো করতে গিয়ে আমাদের অনেক ইম্পর্টেন্ট ইস্যু আমাদের দৃষ্টির আড়ালে চলে যাচ্ছে। আমি আপনাকে উদাহরণ হিসাবে বলি, আপনারা আমাদের এখানে যখন সংস্কার ইস্যুটা খুব আলোচিত, এবং যখন এটি বলা হয় তখন বলা হয় সংস্কার করতে হলে তো একটু সময় লাগবে। আমি ওই পার্টটা পরে আলোচনায় আসি। আমাদের বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীরা যারা, তারা কিন্তু পৃথিবীর অনেক জায়গার তুলনায় আমাদের এখানে ইন্টারনেট চার্জটা অনেক গুণে বেশি, এবং গত 15 বছরে আমরা কিন্তু এটি শুনছি। অথচ এই সরকার 5 মাস হয়ে গেল ইন্টারনেট যাদের কারণে এটি আমাদের অতিরিক্ত পে করতে হয়, এই কোম্পানিগুলোর সাথে একবার কি বৈঠক করা যেত না? গিয়ে তাদেরকে কি বলা যেত না যে অন্যান্য দেশের তুলনায় আমার এখানে ইন্টারনেট, তুমি এখানে যে প্যাকেজ ঠিক করে দেওয়ার নাম করে মানুষের পকেট কেটে নিচ্ছ, এটি বন্ধ করো। এটি বলার জন্য কি আমার 2 বছর সময় লাগবে? আমেরিকার থেকে সংস্কার এক্সপার্টকে নিয়ে এসে করতে হবে? নো, এটি হচ্ছে আপনার আন্তরিকতার বিষয়। এই কাজটা আওয়ামী লীগের সময় হয়েছে, এই খারাপ কাজটা আওয়ামী লীগ করেছে, আপনি সেটি বন্ধ করছেন না কেন? আমাদের এখানে আপনি বাস ভাড়া 2 টাকা 50 পয়সা প্রতি কিলোমিটার, আপনি একটা বাসে পা রাখার সঙ্গে সঙ্গে আপনাকে 10 টাকা দিতে হবে। কে চালু করেছিল? শাহজাহান খান। কেন? আওয়ামীপন্থী যে বাস মালিকদের এবং ওই সময় বাস মালিকদের স্বার্থ রক্ষা করার জন্য। আচ্ছা, এই সিদ্ধান্তটা যে আমি যতটুকু যাব ঠিক ততটুকু বাস ভাড়া দিব, এই সিদ্ধান্ত সরকার চাইলে গ্রহণ করতে বাধ্য বাস মালিকরা। আপনি কি সেই উদ্যোগটা নিয়েছেন? আপনি জনাব শরীফুজ্জামান, আমরা আবার আসবো, একটা বিরতিতে যেতে হচ্ছে। ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমরা কথা বলছি জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের জনসংযোগ কর্মসূচি ও সাম্প্রতিক বিষয় নিয়ে। জনাব রাকিবুল হাসান, আপনার কাছে আসতে চাই। ভারতের সঙ্গে সম্পর্ক নির্ভর করছে দেশটির কূটনীতির উপর, সাজিস আলম আজ এটা বলেছেন। যদিও দিল্লি এখন পর্যন্ত ঢাকাকে মানে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে, এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? আপনাকে আবারও ধন্যবাদ। সার্জিস আলমের কথার মতো আমারও একই বক্তব্য। সেটা হচ্ছে কি, আমি বাংলাদেশের সাইড থেকে আমি কোনো রং সাইড দেখি না। কারণ হচ্ছে কি, আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের সর্বোচ্চটাই করণীয় তা আমরা করছি, কিন্তু ভারতের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের মানে আন্তরিকতা বলেন কিংবা কোনো ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত বলেন, আমরা সেটা কোনোটা লক্ষ্য করছি না এবং করার কথাও না। কারণ হচ্ছে কি, ধরুন শেখ হাসিনাকে আসলে ভারত একটা স্লেভ, একটা কৃতদাস হিসেবে ইউজ করেছে। এখন যদি সেই কৃতদাস শেখ হাসিনাকে রাখার উদ্দেশ্যে ভারতের সকল পারপাস যদি সার্ভ হয়, তাহলে সে কেন শেখ হাসিনার বিপরীত দিনে শেখ হাসিনার পাশে থাকবে না? এটা যদি ধরেন ভারতের দিক থেকে যদি আপনি ভারতের পার্সপেক্টিভে যাবে চিন্তা করতেন, তাহলে সেটাই হতো। তো সে জায়গা থেকে ধরেন ভারতের দিক থেকে শেষ পর্যন্ত ভারত, আমার ধারণা যে ভারত শেখ হাসিনাকে কখনো ফেরত দেবে না,
এবং হচ্ছে কি ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে 5ই আগস্টের যে আওয়ামী লীগের স্বৈরাচারী আওয়ামী লীগের পতনের মাধ্যমে ভারতের আধিপত্যের একটা পতন হয়েছে। কারণ আপনি দেখবেন যে ভারতের আমাদের এখানে সে শেখ হাসিনাকে বসিয়ে জাস্ট কৃতদাস হিসেবে রেখে আমাদের এখানে তার করিডোর বলেন, এখানে ট্রানজিট বলেন, কিংবা তার এখানে অতি দামে চড়া মূল্যে বিদ্যুৎ বিক্রি করা বলেন, এবং আমাদের এমন দেশের স্বার্থ সংশ্লিষ্ট কিছু চুক্তি তারা করেছে, অস্ত্র চুক্তি, সামরিক চুক্তি যেগুলো করেছে, সেটা অন্য কোনো ইলেক্টেড গভর্নমেন্ট আসলে তারা পারবে না। এখন এই মুহূর্তে যেহেতু ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, যারা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ হাইয়েস্ট পপুলেট ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় রয়েছে, তো সেই জায়গা থেকে ভারত তার নাটাই ঘুরাতে পারছে না, তো সে জায়গা থেকে ভারতের দিক থেকেও ভারত কিছুটা উত্তেজিত অবস্থায় রয়েছে এবং ভারত কিছুটা আশঙ্কিত অবস্থায় রয়েছে। আমরা যদি সাম্প্রতিক ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমরা দেখে থাকবো যে আমাদের ভারতের আগরতলায় আমাদের যে উপ হাইকমিশন, সেখানে হামলা হয়েছিল, এবং সেই হামলার পরবর্তী সময়ে ডক্টর ইউনূসের শর্ট নোটিসে এখানে ইউরোপিয়ান ইউনিয়নের প্রত্যেকটি দেশ বাংলাদেশ অ্যাম্বাসেডররা বাংলাদেশে এসেছিলেন, এবং কি ভারতের পররাষ্ট্র সচিব জনাব বিক্রম মিশ্রি তিনি বাংলাদেশে এসেছিলেন। তো তাদের পক্ষ থেকে আমরা আশা করেছিলাম যে বাংলাদেশে একটি পজিটিভ সম্পর্কের দিকে এগিয়ে যাবে, এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের যে হাইকমিশনার জনাব প্রণয় ভার্মা তিনিও বারবার সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিয়ে যাচ্ছিলেন, কিন্তু দিন শেষে আমরা সেটির কোনো বাস্তব পরিলক্ষিত দেখতে পাচ্ছি না। তার মূল কারণ হচ্ছিল কি, ভারত আসলে রিয়েলিটিটা আসলে বুঝতে পারছে না, এবং ভারত যদি রিয়েলিটি বুঝতে না পারার কারণে ভারত সর্বোচ্চ চাচ্ছে যে আমাদের এখানে নানা ধরনের অস্থিরতা তৈরি করে রাখতে। আপনি যদি মালদ্বীপের দেখেন, মালদ্বীপে মিস্টার মজ্জু তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়ে, ভারত বিরোধী ঘোষণা দিয়ে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, এবং তাকে মধ্যেও তাদের দেশের মধ্যেও বিভেদ তৈরি করার জন্য ভারত প্রতিনিয়ত তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং ভারতের দিক থেকে যদি আপনি দেখেন, ভারত এই তার যে বিগ ব্রাদার যে রোলটা আমাদের এই যে দক্ষিণ এশীয় রাজনীতিতে যে তার বড় ভাই যে রাজনীতি, সে রাজনীতি ফেল করেছে। আপনি যদি দেখেন ভারতের সাথে ভারতের শ্রীলঙ্কা বলেন, নেপাল বলেন, মালদ্বীপ বলেন, ভুটানের মতো দেশ বলেন, আপনি জানেন ভুটানে যারা বিদেশি পর্যটকরা ভ্রমণ করতে যায় তারা প্রতি রাতে তাদেরকে ট্যাক্স ফি দিতে হয়। একমাত্র ভারতের জন্য সেই ট্যাক্সটি মওকুফ ছিল, এবং এই ভুটান সরকার কিন্তু ভারতের জন্য এখন প্রতি রাতে 1200 ইন্ডিয়ান রুপি ধার্য করা হয়েছে। তাদের সাথে সম্পর্কটা এত তিক্ততার পর্যায়ে চলে গেছে। আপনি যদি দেখেন নেপালে দেখেন জনাব ওলি যিনি প্রধানমন্ত্রী, তিনি বিআরআইতে গিয়ে তিনি শি জিনপিংয়ের সাথে আরও বেশি চুক্তি করছে এবং আরও বেশি ইনভেস্ট তিনি আশা করছেন। এবং নেপাল যে ল্যান্ডলক কান্ট্রি, সেই ল্যান্ডলক কান্ট্রি ভাঙার জন্য তারা প্রতিনিয়ত বিআরআইয়ের সাথে চুক্তি করে যাচ্ছে। তো সুতরাং ভারতের সেই বিগ ব্রাদার রোলটি এখানে সাউথ এশিয়ান রাজনীতিতে ফেল করেছে, এবং বাংলাদেশ ছিল তার সর্বশেষ একটি এসিড টেস্ট, সেই এসিড টেস্টে তারা ফেল করেছে। কিন্তু ভারতের দিক থেকে এটা উচিত ছিল তাদেরকে বাস্তবতা বুঝে তাদেরকে আসলে ফরেন পলিসিতে যখন আপনি দেখবেন যে একটি ঝুড়িতে সব ডিম রাখতে হয় না, আপনার ফরেন পলিসির নিয়মে হচ্ছে যে প্রত্যেকটি ঝুড়িতে ডিম রাখতে হয়, কিন্তু ভারত সেটি বুঝতে পারছে না এবং ভারত ফেল করছে। আমাদের 1971 সালে পরবর্তী সময় থেকে 2000 সালের আগ পর্যন্ত ভারতের সাথে আমাদের সম্পর্কটি ছিল সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে, কিন্তু 2000 সালের পরবর্তী সময় এটি পুরোপুরি একপাক্ষিক হয়ে যায়। আপনি যদি দেখেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তার কোয়ালিশন ইয়ার্সে লিখেছিলেন যে 2014 সালে সুজাতা সিং বাংলাদেশে এসে এরশাদকে কীভাবে জোরপূর্বক ইলেকশনে ক্ষমতা রেখেছে, তারপর পরপর 3টি ইলেকশন শেখ হাসিনা ফেসিবাদ স্বৈরাচার হয়ে ওঠার জন্য সবচেয়ে বড় দায়ী ভারত, এবং ভারতের জন্য বাংলাদেশের ডেমোক্রেসি হত্যা হয়েছে। ভারতের জন্য আপনি দেখেন আমাদের সীমান্ত হত্যা কিন্তু বন্ধ হচ্ছে না। ইভেন এই অন্তর্বর্তীকালীন সরকার হাসিনার পতনের পরও, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পরও এখন পর্যন্ত 10টি সীমান্ত হত্যাকাণ্ড গঠিত হয়েছে। আমাদের দেখেন আমাদের প্রত্যেকটি নদী তারা মেরে ফেলেছে। আপনি যদি দেখেন আমাদের এখানে ভারতের সাথে আমাদের যদি আপনি ট্রেড রিলেশন দেখেন, বাংলাদেশ থেকে প্রতি বছর বাংলাদেশ ভারত থেকে 13 থেকে 14 বিলিয়ন ডলার ইম্পোর্ট করে, বিনিময়ে আমরা এক্সপোর্ট করি 1.8 বা 2 বিলিয়নের মতো। কিন্তু কোভিড পরবর্তী সময় একটা সময় দেখা গেছে বাংলাদেশের এই ট্রেড রিলেশনটা একটু আপগ্রেড হচ্ছিল, তখন ভারত করেছিল কিছু ট্যারিফ বসা দিয়েছিল। তো ভারতের সাথে আসলে সম্পর্কটি ভারত নিজ থেকে আসলে কোনো সম্পর্কে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখছে না। তো সে জায়গা থেকে ভারতকে একটি কথা বলে না যে ভারত তুমি রিয়েলিটি মাইনা নাও। তো এখন আসলে ভারত যদি রিয়েলিটি না মেনে নেয় তাহলে আসলে আলটিমেটলি আমাদেরকে মুভ ফরওয়ার্ড। কারণ হচ্ছে কি, আপনি দেখেন ডক্টর ইউনূস কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পরবর্তী সময় থেকে তিনি আসিয়ান জোটে অন্তর্ভুক্ত হওয়ার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছেন, এবং তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে মাত্র 5.5 ঘন্টার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ট্রানজিট সফরে এসেছেন। তার পরবর্তী সময় আমাদের বিজয় দিবসের প্রধান অতিথি হিসেবে এসেছিলেন ইস্ট তিমুরের প্রধানমন্ত্রী হোসে মার্তা। কারণ হোসে মার্তা এসেছিলেন কারণ ইস্ট তিমুর আসিয়ানের একটি অবজার্ভিং কান্ট্রি, এবং রোহিঙ্গা প্রত্যাবাসন সহ বাংলাদেশের সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে আসিয়ানে জয়েন করার জন্য এই দুটি দেশের ভোট অত্যন্ত জরুরি। এবং আপনি দেখেন এই জানুয়ারি মাস থেকেই আসিয়ানের চেয়ারে জায়গা নিচ্ছে মালয়েশিয়া। তো সে জায়গা থেকে এই কূটনৈতিক চ্যানেলগুলো বাংলাদেশের আরও বেশি ট্রেড পার্টনার, আরও বেশি
বন্ধু কিংবা আরও বেশি জোটে বাংলাদেশে যাওয়ার জন্য বাংলাদেশ অলরেডি কাজ শুরু করে দিয়েছে। তো ভারত আলটিমেটলি ভারতের কারণেই এই সাউথ এশিয়ান রাজনীতিতে আপনার সার্কের মতো একটি প্রতিষ্ঠান দাঁড়াতে পারেনি। ভারতের জন্য আসলে বিমস্টেক খুব কাজ করতে পারছে না। শুধুমাত্র ভারতকে বাংলাদেশের পার্সপেক্টিভে একটি কাজ লাগবে, সেটি যেহেতু কোয়াড এবং ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, এই দুটি জোটে বাংলাদেশ যেহেতু বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল কেন্দ্র করে, প্রশান্ত মহাসাগর এবং ভারত উত্তর মহাসাগর কেন্দ্র করে যে একটি স্ট্র্যাটেজিক্যালি জিওপলিটিক্যাল এরিয়াতে বাংলাদেশ রয়েছে। তাছাড়া বাংলাদেশ কিন্তু ইন্ডিয়া থেকে আসলে ডিপেন্ডেন্সি কমাতে চায়। আপনি দেখেন বাংলাদেশ, ডক্টর ইউনূস তিনি দায়িত্ব নিয়েছেন যে মধ্য এশিয়ার দেশগুলোর সাথে বাংলাদেশে কীভাবে ট্রেড রিলেশন বাড়ানো যায়। বাংলাদেশ ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং মালয়েশিয়ার সাথে একটি ইকোনমিক হাব করতে চায়, যে ইকোনমিক হাবের ফলে বাংলাদেশ ভারত থেকে যে ইম্পোর্ট করে সেই ইম্পোর্টের 40% ডিপেন্ডেন্সি কমে যাবে। এবং আপনি যার কারণে তারা কিন্তু বাংলাদেশে ভিসা প্রসেস ইজিলি শুরু করছে। আপনি দেখেন আজকে পাকিস্তানের সাথে এই সরকার ক্ষমতা নেওয়ার পরে ভারতের সাথে আমাদের টোটাল আমদানি কমেছে 9%। অনেক কারণ রয়েছে, কারণ ভিসা বন্ধ, আমাদের অনেক মালামাল আনানো বন্ধ, কিন্তু পরিপ্রেক্ষিতে দেখেন পাকিস্তানের সাথে আমাদের 27% আমদানি বেড়েছে। যেখানে পাকিস্তান বাংলাদেশের জাহাজগুলো আসতো শ্রীলঙ্কা এবং সিঙ্গাপুর হয়ে, সেখানে এখন সরাসরি আমাদের জাহাজ আসছে। সুতরাং আপনি যদি দেখেন আমি ক্রেতা, তো ক্রেতা কিন্তু সে রাইটস আছে, সে কার থেকে কিনবে। তো সুতরাং ভারত তো আমাদেরকে মাগনা দিচ্ছে না। তো এখন ভারত যে আচরণ করে যে ভারত আমাদেরকে মাগনাই দিচ্ছে, কিন্তু আলটিমেটলি হচ্ছে ভারত আমাদের সাথে যে এই পারস্পরিক সহমর্মিতা এবং সহযোগিতা না রাখার কারণে আমরা কিন্তু ভিন্ন দিকে ধাবিত হচ্ছি। এবং ডক্টর ইউনূস কিন্তু আমরা দেখেন আমাদের যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো, আমাদের চাউল, আমাদের ডাল, আমাদের পেঁয়াজ, আলু, প্রত্যেকটির জন্য বিকল্প মার্কেটের দিকে তিনি ধাবিত হচ্ছেন। সুতরাং ভারতের স্বার্থে, ভারতের জন্যই ভারতের এই সম্পর্ক বাংলাদেশের সাথে এই আঞ্চলিক, কারণ দিন শেষে একটা কথা সত্য, সেটা হচ্ছে কি আমি আমার শত্রু মিত্র চেঞ্জ করতে পারবো, কিন্তু আমি আমার প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না। এটা আমার জন্য যেমন সত্য, ভারতের জন্য তেমন সত্য। সুতরাং ভারতকে রিলেটিভ বোঝা উচিত যে তার চলার পথেও বলছি তার বাংলাদেশকে লাগবে। বাংলাদেশ, আমরা তাদের তুলনায় অনেক ছোট কান্ট্রি, আমাদের ইকোনমি ছোট, আমাদের সব কিছু ছোট, কিন্তু এই যে স্ট্র্যাটেজিক্যালি যে জোনগুলা এবং আগামীর ভারত যে আঞ্চলিক শক্তি ছাড়াও বহির্বিশ্বের একটি মহাপরাশক্তি হতে চায়, সেই পরাশক্তির জন্য বাংলাদেশকে ভারতের লাগবে। সুতরাং ভারত যত দ্রুত এটা বুঝতে পারবে তত ভারতের জন্য ভালো, একই সাথে আমাদের মানুষের জন্য ভালো। তাছাড়া হচ্ছে কি এই ভারত বাংলাদেশের পিপল টু পিপল রিলেশন, আমাদের একই সাংস্কৃতিক, একই জিওপলিটিক্যাল, একই জিওগ্রাফিক্যাল কালচারে আমাদের সামঞ্জস্য রয়েছে, ধর্ম, বর্ণ, গোত্র। এবং 1947-এর আগে আমাদের অনেক মুসলমানরা ওখানে মাইগ্রেট হয়েছে, আমাদের অনেক হিন্দু ওখানে মাইগ্রেট হয়েছে, ওদের ওখানে অনেক মুসলিমরা আমাদের এখানে এসেছে। সুতরাং আমাদের সাথে এই সম্পর্কটা কিন্তু 1-2 দিন না, 400, 500, 600 বছরের এই সম্পর্কটা। সুতরাং তাদের কারণে আমাদের এই পিপল টু পিপল সম্পর্কটা হ্যাম্পার হচ্ছে। সুতরাং আমরা চাবো যত দ্রুত এই সম্পর্কটা উন্নত করা যায়, তত দুই দেশের জন্য সেটা মঙ্গল। জি, জনাব রাকিবুল হাসান, আবার আসবো, একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। আপনাদের সাথে আছি আমি শিমুল মজলিস। কথা বলছি জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের জনসংযোগ কর্মসূচি সাম্প্রতিক বিষয় নিয়ে। জনাব শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে আসতে চাই। এই প্রশ্নটা আসলে আমি দুজনকেই করতে চাই, সেটা হচ্ছে যে সরকারি থেকে দল গঠন করা যায় কি না, যদি যায় সেই প্রক্রিয়াটা আসলে কি এবং এর গ্রহণযোগ্যতা কতখানি? প্রথম জায়গাটা হচ্ছে যে সরকারের থেকে আপনি দল গঠন করতে পারেন, তবে এর সাথে নীতি নৈতিকতার একটা বিষয় আছে। সরকারের নেচারটা কি, সরকারের ধরনটা কি, এই সরকারটা কারা ক্ষমতায় বসিয়েছে? বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের পলিটিক্যাল পার্টি, তারা তাদের ঐক্যমত্যের ভিত্তিতে যখন দায়িত্বটা আপনাকে দিয়েছে, তখন নৈতিক কারণেই আপনার আইনগত কোনো বাধা নেই, কিন্তু নৈতিক কারণে আপনি নতুন একটা রাজনৈতিক দলের সাথে নিজেকে জড়াতে পারেন না। এটা হচ্ছে নৈতিকতার বিষয়। যেহেতু রাজনৈতিক দলগুলো, আপনি তো তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন, কারো না কারোর সাথে করবেন, তো যারা আপনাকে পাওয়ারে বসালো তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করাটা এটি অনৈতিক। দ্বিতীয়ত হচ্ছে যে এই সরকারটার কাছে মানুষের প্রত্যাশা কি, কোন ঘটনার প্রেক্ষিতে তারা দায়িত্বটা নিয়েছেন? তারা দায়িত্বটা নিয়েছেন যে গত 15 বছরে এখানে আমাদের সমাজ রাজনীতিতে যতগুলো ক্ষত তৈরি হয়েছে, সেখান থেকে যে রক্তক্ষরণটা হচ্ছে, এই সরকার সেই রক্তক্ষরণ বন্ধ করবে, কিছুটা সুস্থ করবে, প্রয়োজনীয় সংস্কার শেষে একটা নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। এটাই হচ্ছে এই সরকারের মূল টার্গেট, এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা। সুতরাং আপনাকে সেই কাজটা দেওয়ার পরে আপনি একটা স্কুলের শিক্ষক, অথবা আমাকে কেউ গৃহশিক্ষক হিসাবে চাকরি দিল, কোনো বাসায় আমি গৃহশিক্ষকের দায়িত্ব নিলাম, আমার কাজটা কি? আমার কাজটা হচ্ছে এই যে ঘটনাগুলো বললাম, আমি সেখানে শিক্ষার্থীদেরকে, বাচ্চাদেরকে লেখাপড়া শেখাবো।
আমার মূল কাজটা এটা, এর বাইরে অন্যান্য কাজগুলোতে যাওয়াটা আমার পক্ষে আমার উচিত না, শোভন না। দল গঠনের জন্য তারা যে উদ্যোগগুলোর যদি নেয় এবং ইতিমধ্যেই যতটুকু নিয়েছে, একটু যদি অব্যাহত থাকে, তাদের সাথে রাজনৈতিক দলগুলোর বিভাজনটা বাড়বে। রাজনৈতিক দলগুলো যতটুকু তাদেরকে সহযোগিতা করছে সেই সহযোগিতাটুকু করবে না। কেন? তখন তাকে ট্রিট করবে প্রতিদ্বন্দ্বী হিসাবে। এখন সহযোগিতা করার জন্য যে ধরনের উদ্যোগগুলো আছে, যখন দেখা যাবে যে পুরোপুরি একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দলটা ঢুকে গেছে, সরকারের পজিশন থেকে জাতীয় পতাকা ব্যবহার করে আপনি বিভিন্ন জায়গায় দল গঠনের কাজগুলো করছেন, এই কাজগুলো হয়েছে, এরশাদের সময় হয়েছে, তার আগে হয়েছে। কিন্তু যখন এই প্রক্রিয়াগুলো আপনি করবেন, 1/11-এর সময় হয়েছে, এর ভেতর থেকে সরকারের গ্রহণযোগ্যতাটা কমে যায়। সরকার এই কাজটি করলে পরের দিনই তাকে ক্ষমতার থেকে উচ্ছেদ করবে, হয়তো সেটা না, কিন্তু এর ভেতর থেকে রাজনৈতিক যে সংস্কৃতি এবং আমাদের এখানে যে কারণে এই সরকার দায়িত্বটা গ্রহণ করেছে, সরকার তার নিরপেক্ষ জায়গাটা থাকবে না। কারণ নির্বাচনের সময় তারা হয়তো দায়িত্বে থাকবেন। তো আপনি যদি একটা রাজনৈতিক দল গঠন করেন এবং সেই দলটাকে যদি নির্বাচনে অংশগ্রহণ করান, স্বাভাবিকভাবে আমাদের যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের যে সাংবিধানিক বৈধতা ফিরে এসেছে, তাহলে এই সরকারের যারা থাকবেন তারা তখন দায়িত্বে থাকতে পারবেন না। পতাকা লাগিয়ে আপনি বিভিন্ন জায়গায় রাজনৈতিক দল করবেন, আবার নির্বাচনের সময় আপনি দায়িত্ব পালন করবেন, সেটি হবে না। মানুষের প্রত্যাশাটা, ওই যে সংস্কারের যে বিষয়টি বললেন, এই জায়গাটায় মানুষের অনেকগুলো প্রত্যাশা আছে, সেই প্রত্যাশাগুলো তাকে পূরণ করতে হবে। শুধুমাত্র শহরের ইস্যুগুলোকে অ্যাড্রেস করলে হবে না। আমাদের এখানে দেখতে পাচ্ছি সরকার শুধু শহরের ইস্যুগুলোকে অ্যাড্রেস করছে। এই কাজগুলো 10 দিন 15 দিন, অনেকেই বলবেন যে 15 বছরের দুঃশাসন 15 দিনের মধ্যে সমাধান করা সম্ভব না, রাইট, এটা আমি একমত। কিন্তু আপনাকে মেসেজটা দিতে হবে যে আপনি চেষ্টা করছেন। আমি শুরুতেই আপনাকে ইন্টারনেটের কথা বলেছি, বাস ভাড়ার কথা বলেছি, মেট্রো রেল। আমাদের এখানে কিন্তু একসময় আলোচনা ছিল, আওয়ামী লীগ যখন মেট্রো রেলটা চালু করে, মেট্রো রেলের অস্বাভাবিক ভাড়া নেওয়া হচ্ছে। এই সিদ্ধান্তটা আপনি এটাকে যৌক্তিক করার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হলে আপনাকে 15 দিনের সময়ের বেশি দরকার নেই। আপনি তাদের সাথে বসবেন, আলোচনা করবেন। আমাদের গ্রামাঞ্চলে, আমি এটি সবসময় বলি এবং বলবো, হয়তো অনেকে বলতে পারে এক কথা আপনি বারবার কেন বলেন, রাইট, আমি আমাদের গ্রামাঞ্চলে যে পল্লী বিদ্যুৎ ব্যবহার করা হয়, সরকারের সার্ভিসের কথা আমি বলছি। আপনি একটা পল্লী বিদ্যুতের কানেকশন নেওয়ার জন্য আপনি একটা মিটার কিনে নিচ্ছেন সরকারের কাছ থেকে, তারপরেও প্রতি মাসে আপনাকে মিটারের ভাড়া দিতে হচ্ছে। এটা অন্যায়। এই অন্যায় কাজটা সরকার আওয়ামী লীগ করেছে। এই সরকার কেন আওয়ামী লীগের সেই অন্যায় কাজটা কন্টিনিউ করার সুযোগ দিচ্ছে? একটা সার্কুলার দিয়ে তো এটি বন্ধ করা যায়, সরকার সেটি কেন করছে না? আপনাদের দ্রব্যমূল্য আপনি খেয়াল করবেন, গত কয়েকদিন ধরে ঢাকা শহরের একটি 25 টাকা দামের যে ফুলকপিটা কিনছেন, সেটি কৃষক বিক্রি করছে 1 টাকায়, 2 টাকায়। টমেটো 3 টাকায় বিক্রি হচ্ছে বগুড়াতে। এটি আপনি কালকেই এই প্রবলেমটা সলভ করতে পারবেন তা আমি বলছি না, কিন্তু আপনার একটা উদ্যোগ থাকতে হবে। আপনার তো উদ্যোগ দেখছি না। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, আপনি বলছেন যে চাঁদাবাজদের হাত বদল হয়েছে। আমি দেখতে চাই গতকালকে কাউরান বাজারের এক রাসেল ছাড়া আপনি বাংলাদেশের গত 5 মাসে একটা চাঁদাবাজকে কি ধরেছেন? ধরেননি। আমি আপনাকে এই জায়গাটায় আপনি এই যে সংস্কারগুলো করবেন, নতুন রাজনীতি করবেন, আপনি মানুষের প্রত্যাশাটা হচ্ছে এই সরকার রাজনৈতিক দলের সাথে নিজেকে যুক্ত করবে না, এই সরকার যে শ্রদ্ধার জায়গাটা ছিল সেটি সে রক্ষা করবে। শহীদদের রক্তের ঋণ আমরা শোধ করতে পারবো না, কিন্তু তাদের প্রতি আমি সংবেদনশীল হব। আমি বিশ্ববিদ্যালয় মিছিল দেখি, আমি বিশ্ববিদ্যালয়ে একে আপনি কবর দিয়ে দিচ্ছেন, মাটিতে গর্ত করে তার মধ্যে পুঁতে ফেলছেন, কিন্তু শাহবাগ বঙ্গবন্ধু মেডিকেলে গণ অভ্যুত্থানের আহতরা চিকিৎসা পাচ্ছে না, এই খবরটা আপনার কাছে নেই কেন? এটি তো ওই গাইবান্ধা চরাঞ্চলের ঘটনা না, এটি শাহবাগে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, তার সামনে দিয়ে আপনি প্রতিনিয়ত আসা যাওয়া করছেন, তাদের কোনো খোঁজ আপনি নিচ্ছেন না কেন? আহতরা রাস্তায় এসে বলছে আনসার আমাকে পিটিয়েছে, তারপর আপনি সেখানে সুটেড বুটেড হয়ে একেবারে চকচকা ড্রেস পরে গিয়ে সেখানে বিপ্লবী বক্তৃতা করছেন। এদের রক্তের উপরে ভর করে আপনার এই যে বিত্ত বৈভব যতটুকু অর্জন করেছেন, এদের কারণে তো
আপনি তাদের দিকে কেন নজর দিচ্ছেন না? বুঝতে পেরেছি। এর দায়িত্ব আপনি কাকে দিবেন? হ্যাঁ, বুঝতে পারছি জনাব শরীফুজ্জামান শরীফ, আপনি বলছেন যেগুলো আমাদের একেবারেই জীবনের সাথে সম্পৃক্ত অবশ্যই, এবং সরকারকে সেগুলোকে address সংস্কার করতে করাটা হবে। একটু সহজ, সেগুলো কেন হ্যাঁ। নজর দিচ্ছে না? আচ্ছা জনাব রাকিব আল হাসান, আপনার কাছে আসতে চাই। যে প্রশ্নটা আমি জনাব শরীফ সাহেবকেও করেছিলাম যে আসলে সরকারের থেকে দল গঠন করা যায় কি না, করলে এটার প্রক্রিয়াটা কি হবে এবং কতখানি আসলে গ্রহণযোগ্যতা পাবে, এই প্রশ্নের উত্তর তো আপনি অবশ্যই দিবেন। কিন্তু এই সাথে আরও একটা বিষয় আপনার কাছে জানতে চাই। আমরা দেখছি যে বিভিন্ন মানে বেশ কিছুদিন ধরে একের পর এক কর্মসূচি এবং এই ঘোষণাপত্র নিয়েও আমরা 2-3টা কর্মসূচিও দেখেছি। আপনার কি মনে হয় এই যে ছাত্র নেতাদের একটা অংশ সরকারে আছে এবং ছাত্র নেতাদেরই আরেকটা অংশ এই ঘোষণাপত্রের কথা বলছেন এবং তাদের মধ্যে এক ধরনের অসন্তোষও আমরা দেখতে পাচ্ছি, এটা কি বলা যায় আসলে সরকারের সাথে তাদের একটা টানাপোড়েন চলছে বা একটু দূরত্ব বাড়ছে? আচ্ছা, সেই প্রসঙ্গে তো আমি শুরুতেই আপনাকে উত্তর দিয়ে ফেলেছি, তা আবার বলছি। তো আপনাকে আবার ধন্যবাদ। সেটা হচ্ছে কি, আমি একটু শুরুতে আরও কিছু বিষয় অ্যাড্রেস করতে চাই। সেটা হচ্ছে কি, ধরেন এ সরকারের কাছে হচ্ছে কি বাংলাদেশের আপামর মানুষের অনেক প্রত্যাশা, অনেক হাই এক্সপেকটেশন, কিন্তু আমরা জানি সেই প্রত্যাশাগুলো ফিল আপ করতে পারবে না। কারণ আমরা একটা ভঙ্গুর সিস্টেমকে ফেলে দিয়ে গেছিলো শেখ হাসিনা। তো সেই ভঙ্গুর সিস্টেমে আমরাও সেটা বাস্তবতাটা আমরা বুঝি যে অনেক বেশি প্রত্যাশা এই সরকার অত করতে তো পারবে না। কিন্তু কিছু কিছু জায়গায় তার হচ্ছে কি মানে ইজিলি সে করতে পারতো, যেগুলো শরীফ অনেক বিষয় অ্যাড্রেস করেছে। আমি চাইলে আরও অনেক শত শত লিস্ট দেখাতে পারি। তো আমি সেই জায়গায় যাচ্ছি না, আমি শুধু একটু ছোটো একটা জিনিসই বলি। ধরেন হচ্ছে আপনার এখনও মানুষ চিকিৎসা পাচ্ছে না, চিকিৎসার মানে অর্থ সে দিতে পারছে না। আপনি দেখেন কিছুদিন আগে একটা ছেলে, 12 বছরের একটা ছেলে মারা গেছে, তার বাবা রিক্সা চালাতো। এখন তার টাকা পয়সা কিছু দিচ্ছে, পয়সা কিছু কিছু পাচ্ছে, কিন্তু রাতের বেলা সারাদিন তার বাবা রিক্সা চালাতো, রাতের বেলা সে তার বাবার সাথে ঘুমাইতো। তখন তার জন্য মানে চলে যাওয়াটাই মনে হচ্ছে একটু শান্তি, মানে শান্তির প্রস্থান। তো সেই জায়গা থেকে আপনি এখনও সবাইকে শহীদের তালিকা করতে পারেন নাই, আপনি সবাইকে এখনও চিকিৎসা দিতে পারেন নাই, আহতরা এখনও কাতরাচ্ছে তাদেরকে চিকিৎসা দিতে পারেন নাই। আপনি 626 জন ক্যান্টনমেন্টে ছিল, যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি নিজেই বলেছেন। তো তাহলে তাদেরকে আপনি ছেড়ে দিচ্ছেন কেন? আবার আপনি নিজে বলতেছেন যে আপনি আওয়ামী লীগের বিচার হওয়া ছাড়া আপনি নির্বাচন দিবেন না, আগে বিচার তারপর নির্বাচন। তো আপনি যদি বিচার করার আপনি সদিচ্ছা থাকতো, তাহলে আপনাদেরকে অ্যারেস্ট করলেন না কেন, এদেরকে ছাড়লেন কেন? সে জবাব আপনি আমাদেরকে দেন, আমাদেরকে তো দিচ্ছেন না। তারপরে হচ্ছে কি, আপনি দেখেন এই নতুন করে এই সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না। শীতকালীন বাজার একটু সবজির দাম একটু কম, কিন্তু অন্যান্য দ্রব্যমূল্য দাম বেশি। উনি বাসবাড়ার কথা বলছেন। আমি আরেকটা জিনিস যোগ করতে চাই, এখন বলা হয়েছে যে নতুন করে ভ্যাট অ্যাড করা হচ্ছে। সেই ভ্যাটের মাধ্যমে সরকার 12,000 কোটি টাকা এক্সট্রা রেভিনিউ করতে চাচ্ছে, যেটা থেকে তিনি সরকার হচ্ছে কি যারা সরকারি আমলা কর্মচারী তাদেরকে বেতন ভাতা দেওয়ার জন্য, মানে তাদেরকে আপনি পোষার জন্য, যেটা হাসিনা করছিল তাদেরকে পোষার জন্য আপনি গরিবের পেটে লাথি মারতেছেন, আপনি মধ্যবিত্ত পরিবার লাথি মারতেছেন। তার মানে কি, আপনি যে জন আকাঙ্ক্ষার, যে জনমানুষের যে সরকারে অন্তর্বর্তীকালীন সরকারের যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের স্পিরিটটা আপনি ধরে রাখতে পারছেন না। তো সুতরাং আপনি মানুষের সাথে যে দিন দিন এইরকম প্রত্যাশার ঘাটতি, যেগুলো আপনি চাইলে পারতেন সেগুলো আপনি করতে পারছেন না। আরেকটা জিনিস আবার আপনি ছাত্রদের প্রসঙ্গে আসছিলেন, সেটা হচ্ছে কি, ধরেন আমরা সেটা জানি যে এই সরকারের কাছে সব প্রত্যাশা সরকার ফিল আপ করতে পারবে না, কিন্তু ছাত্রদের কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল, যেটা শরীফ ভাই বলেছেন, আমি বলেছি যে এখানে 158 জন কেন্দ্রীয় সমন্বয়ক থেকে আমরা অনেক লিডার পেতাম, কিংবা আমরা তাদের থেকে আরও ভালো মেচুর জিনিস পেতাম। তারা কম্বল বিতরণ করছে সে হেলিকপ্টারে চড়ে এখানে, তারপর আবার এটাকে গোজামিল দেওয়ার জন্য নিজেদের মতো মন গড়া ব্যাখ্যা দিচ্ছে। আপনি দেখেন এই তারা যে জিনিসটাকে আসলে অ্যাড্রেস করতে পারছে না, সেই মূল অ্যাড্রেসের জায়গাটার সমস্যা হচ্ছে কি, তারা মনে করেছে যে তারা একাই স্টেক হোল্ডার, আর তারা এখানে কোনো মানুষের পার্টিসিপেশন নেই। তারা যে শেখ হাসিনার মতো তারা যে মুক্তিযুদ্ধকে ব্যবসা করা হয়, যে কুক্ষিগত যে জিনিস, গণ অভ্যুত্থানকে কুক্ষিগত যে জিনিস, সে পথে তারা হাঁটছে, যার কারণে তারা অন্য কোনো স্টেক হোল্ডারদের সাথে, পিপলদের সাথে তারা কানেক্ট করতে পারছে না। এক নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কি, তারা মনে করেছে যে শেখ হাসিনাকে বিদায় করে দিয়েছে, তারা বাংলাদেশের সব পলিটিক্যাল পার্টিকে তারা ম্যানেজ করে ফেলবে। তো ম্যানেজ করার পরিবর্তে তারা মনে করছে তারা এখনই ক্ষমতা রয়েছে, কিংবা তারা নির্বাচন ছাড়া তারা এই বিপ্লব প্রতি বিপ্লব ঘোষণা দিয়ে তারা এইভাবেই সরকার রান করতে যায়। কিন্তু আলটিমেটলি আমাদেরকে তো একটা ডেমোক্রেটিক পথের মধ্যে হাঁটতে হবে। আপনি দেখেন 2 দিন আগে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি জনাব রাকিব আল হাসান, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি 30 সেকেন্ডের মধ্যে আপনার কথা শেষ। আচ্ছা, আমি সেটা বলবো যে আমি একটা ছোট একটা এক্সাম্পল দিতে চাই, সেটা হচ্ছে মুডা মালয়েশিয়ান ইউথ ডেমোক্রেটিক অ্যালায়েন্স। সেটি মালয়েশিয়ার 13টি রাজনৈতিক দল, 9টি প্রথম সারির রাজনৈতিক দলের মধ্যেও তারা সেখানে তারা একটা আপরাইজিং রাজনৈতিক দল, তাদের যে ডেপুটি প্রেসিডেন্ট আমিরার সাথে আমার খুব ভালো ফ্রেন্ড, তারা অলরেডি লাস্ট ইলেকশনে 2% ভোট পেয়েছে। তারা আশা করছে তারা নেক্সট ইলেকশনে 10% ভোট পাবে। 10% ইলেকশন ভোট পেলে তারা তখন সরকার গঠন করতে পারবে বা কোয়ালিশন করতে পারবে। তো আমাদেরকেও এই ছাত্রদেরকে রিয়েলিটি বুঝতে হবে, বাস্তবতা বুঝতে হবে, বাস্তবতা বুঝে তাদেরকে তারা রাজনৈতিক দল গঠন করতে হবে, এবং আমরা আশা করি তাদের কাছ থেকে যে আমাদের রাজনীতি শূন্যতা রয়েছে সেই রাজনীতি শূন্যতা তারা দ্রুত ফিল আপ করতে পারবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন অতিথিদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন। শুভরাত্রি।